বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, প্রচার শুরু হয়ে গিয়েছে, প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষ। আর আমরা নিউজ 18 বাংলা ঘুরে দেখছি বিধানসভা নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ জায়গা, হটস্পট। আজকে আমাদের হটস্পট পাইকর। এই মুরারই বিধানসভা একসময় ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তারপর অনেক পালাবদলের সাক্ষী এই মুরারই আজও লড়ছে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দাবি দাওয়া নিয়ে। এই মুরারই বিধানসভার অন্তর্গত পাইকরে আরো একজন লড়েছেন, দাঁতে দাঁত চেপে লড়েছে। নামটা আমার আপনার সকলের চেনা, সোনালী খাতুন। আমার নাম সোনালী, যাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে, আর তারপর এক অসম লড়াই। আজ হটস্পট পাইকরে শুনবো সোনালী খাতুনের কথা। আসুন। আমার মাতৃভাষা বাংলা, কিন্তু ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা কাজে গিয়েছেন, কাজে গেছেন, স্মৃতিতে এখনো স্পষ্ট তাদেরকে কিভাবে বাংলা ভাষা বললেই বাংলাদেশে দাগিয়ে দেওয়া হয়েছে, যেমনটা ঘটেছিল সোনালী খাতুনের সঙ্গে 2025-এর জুন মাস। সেই সময় সেই ভয়াবহ স্মৃতি আমরা প্রত্যেকেই জানি, আমরা লাগাতার খবর করে গিয়েছিলাম। রোহিণীতে যেখানে থাকতেন সোনালী খাতুন, সেখানে দিল্লি পুলিশ তাকে, তার স্বামীকে, তার ছেলেকে আটক করলো। আর তারপর 26শে জুন পুশব্যাক টু বাংলাদেশ। কেন? অপরাধ একটাই, তিনি বাংলাভাষী। তারপর জুন মাস থেকে ডিসেম্বর এক অসম লড়াই, যে কথা আপনাদের আগেও বলছিলাম। সেই লড়াই লড়েছেন সোনালী খাতুন। না, শুধু সোনালী খাতুন একা নয়, সেই লড়াইয়ের সাক্ষী তার গোটা পরিবার। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পাইকর, সেই গ্রামের সাধারণ মানুষও সেই লড়াইয়ের আঁচটা পেয়েছে। কেমন আছেন সোনালী? ভালো আছে। ভালো আছেন? শরীর ভালো তো? আমার শরীর ভালো আছে। মন ভালো? মন ভালো নাই, এই স্বামী নাই কাছে, মন খারাপ হয়ে আছে, বাচ্চারাও কাঁদছে। আজ সোনালীর কোল আলো করে রয়েছে আপন নাম দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আপন নামটা বলো। আপন আমাদের আপন বর করে দিয়েছিল না। সোনালী, আপনারা দিল্লিতে থাকতেন, দিল্লিতে কাজ করতেন। দিল্লিতে কাজ করতাম, দিল্লিতে থাকতাম আমরা। তারপর কি ঘটলো জুন মাসে? জুন মাসে 20 তারিখ ছিল, তো আমার স্বামীকে ধরলো, তারপরে আমরাকেও ধরলো। আমরা বললাম কেন ধরছো? বলছে কিছু করবো না, তোর পুছতাছ করবো, ডকুমেন্টস দেখবো, ছেড়ে দেবো। তো ডকুমেন্টস সব জমা নিলে, মোবাইল ছিল, মোবাইলও কেড়ে নিয়ে আমরাকে 7 দিন ধরে একটু বারাত ঘর নিয়ে গেল। ওইখানে রোহিণীর ছেড়ে দূর আছে অনেক, তো ওইখানে নিয়ে যাই। 7 দিন ধরে আমরা রেখে দেওয়ার পর দিয়ে ওইখানে নিয়ে যায়, আবার গাড়িতে চাপালো, গাড়ি জঙ্গলে ছেড়ে দিয়েছে। জঙ্গলে ছেড়ে দিয়েছিল? তারপর আমরা ভর্তি বেড়েছিলাম জঙ্গলে, আমরা তো চিনি না। তার বললেন ওকে এটা বাংলাদেশে গিয়ে আমরা বন্দুক দেখালো, পিছু দিকে তোমরা ঘুরবে, তোমরা গুলি মারা জানবে। আমরা তো বুঝি না কি বর্ডার আছে কি কিছু। তো ওখানে আমরা রাত্রে বললে আমরা চলে যাচ্ছিলাম, তো ওখানে বর্ডারে বিএসএফরা দিলে, বিজেপির বিএসএফ ছিল, ধরলে দিয়ে ওরা আর অনেক মারাপিটা করলে, আমরাকে মারলে, আমার ছেলেরাকে ঢাকেন দিয়েছিল। আপনি অন্তঃসত্ত্বা ছিলেন, আপনাকে মারা হলো? মারা হলো। ভাবুন একবার, প্রথমত ভারতীয়, তার ডকুমেন্ট দেখার পরেও তাকে পুশব্যাক করা হলো বাংলাদেশে যখন পুশব্যাক করা হলো, তখন সেখানে তাদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হলো। তখন সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, তার সঙ্গে আরো একজন মহিলা রয়েছেন, ছোট বাচ্চারা রয়েছেন, কিন্তু তাদেরকে কোনোভাবে মার্সি করা হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে। আর তারপর আইনি লড়াই আমরা দেখেছি, সুপ্রিম কোর্টের নির্দেশেই সোনালী খাতুনের ঘর বাপসি। এত সুন্দর করে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে আপনাকে ফেরানোর ব্যবস্থা করিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে বাচ্চার নাম রেখে গিয়েছেন, এটাতে আপনি কতটা খুশি? অনেক খুশি হয়েছি কি বাচ্চার নাম রেখে গেছে, কি আমরাকে দেখতে আসছে। অনেক ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ।
সোনালী খাতুনকে মানবিক গ্রাউন্ডে ফেরানো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে তার হাজবেন্ডকে এখনো ফেরানো হয়নি। সুইটি বিবি এখনো আটকে রয়েছে। না না, এটা টিএমসি সরকারের একটা বিজেপিকে ছোট করার চাল। হ্যাঁ, কারণ বিজেপি সরকারও ইচ্ছা করে এটা করেনি, ভুলবশত হয়ে গেছে, যেটাই হোক। হ্যাঁ, আর ভুলবশত কি পশ্চিমবাংলা সরকার বাংলাদেশিদেরকে যেভাবে অবৈধভাবে ঢুকিয়ে কাগজপত্র তৈরি করে ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন তারা আধার কার্ড ভোটার কার্ড থেকে করেছে, পশ্চিমবাংলা থেকে করেছে। এটা প্রমাণিত, এটা কোনো নয়। তাহলে তাকে ভুল কেন বলবো? আমি যেখানে যাব আমি আমার ডকুমেন্টস নিয়ে যাব। কিন্তু অভিযোগ করছেন ওনারা যে বিজেপির একটা সংখ্যালঘু বিদ্বেষ রয়েছে। না 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 না, ওটা অভিযোগ। তাহলে আজ 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে কি মুসলিম নাই? সোনালী খাতুনের মতন শুধু সোনালী খাতুন তো নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই বাংলা ভাষা বলার জন্য বহু পরিযায়ী শ্রমিক, আমার এলাকার গ্রামের পরিযায়ী শ্রমিক, তারা হেনস্থার শিকার হচ্ছে। একদমই, এই যে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ীদের এভাবে আক্রান্ত হতে হচ্ছে, সেটাও তো কাম্য নয়। না, এটা আমরা চাইনি। আর এই ভিন রাজ্যে যেতে হচ্ছে এটা মানুষকে, সেটাই তো সব থেকে বড় মুশকিল না। আজকে পশ্চিমবাংলায় কাজ নেই, আজকে পশ্চিমবাংলার দুরবস্থার জন্যই এটা। দেখুন, এটা তো মানে দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন যে বামফ্রন্টে 34 বছরে বামফ্রন্ট এখান থেকে যে পরিমাণে কলকারখানা বন্ধ করেছে, যেরকমভাবে শ্রমিক আন্দোলন করেছে, তাতে বাংলা ছেড়ে শিল্প কিন্তু অন্য জায়গায় চলে গেছে। এখন বিভিন্ন জায়গাতে মানে আমরা দেখছি যে স্কিল লেবারের কিছু অভাব থাকছে। আমার এখানে কিছু যদি মানুষ ভালো রোজগারের আশায় যদি অন্য রাজ্যে যায়, অনেক অন্য রাজ্য থেকেও তো আমার এখানে প্রচুর মানুষ কাজ করে, বিশেষত মাইনরিটি কমিউনিটি, তাদের কিন্তু টার্গেট করা হচ্ছে। সোনালীরাও কিন্তু দিল্লিতে কাজ করত, তাদের কিন্তু পাকড়াও করে তাদেরকে পুশব্যাক করে দিল। আমরা আশা করব যে বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়। 26 তারিখ কলকাতা হাইকোর্ট যখন রায় দেয় কি 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেই সময় আমি মাননীয় রাজ্যসভা সংসদের সামিরুল ইসলামের নেতৃত্বে আমি বাংলাদেশে গিয়েছিলাম আইনি সহায়তা দেওয়ার জন্য। আমি বাংলাদেশে গিয়ে দেখি কি তারা জেলবন্দি, তাদের যে কষ্ট দেখে যে আমি যা দেখেছি বাংলাদেশে, সেটা আমি মানে মুখে বলতে পারছি না। তারা এতই কষ্ট করেছে, অসহায় গরিব মানুষ পেটের দায়ে দিল্লিতে গিয়ে কাজ করে খেতেন। হঠাৎ করে দিল্লির জমিদারদের মনে হলো কি এরা বাংলা কথা বলে, এটাকে বাংলাদেশি, এটাকে বাংলাদেশে পুশব্যাক করে দেবে। এখন পর্যন্ত সোনালী এবং সোনালীর ছেলে ফিরেছে, সোনালীর হাজব্যান্ড এখনও বাংলাদেশে আছে। তার সঙ্গে সুইটি বিবি তার 6 বছরের একজন সন্তান, নাবালক সন্তান, আর একজন 16 বছরের নাবালক সন্তান নিয়ে বাংলাদেশে পড়ে আছে। আমাদের বাঙালিদের মানে প্রত্যেকের নিজস্ব ভাষা আছে, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষা। আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা বাংলা ভাষায় কথা বলি, তার মানে আমরা বাংলাদেশি নয়। আমাদের বাংলাতে বলার অধিকার আছে, আমাদের মাতৃভাষা বাংলা। হ্যাঁ, আমরা বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় আমরা সমস্ত কিছু, আমাদের এখানে বাংলা পশ্চিমবঙ্গতে। তো তার জন্য আমাদেরকে বাংলাদেশে পাঠাবে, পুশব্যাক করবে, সেটা অন্যায় হবে। সীমান্ত পেরোনোর ক্ষত বুকে নিয়েই নতুন জীবন শুরু করেছেন সোনালী, কিন্তু তাও তার মনের মধ্যে একরাশ ভয়, একরাশ উদ্বেগ থেকে গিয়েছে। তিনি ফিরলেও, তার সন্তান পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিলেও ঘরে ফেরা হয়নি তার স্বামীর। এখনো আতঙ্কে দিন কাটছে, চোখের সামনে সেই স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসে। আর সেখান থেকেই বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নটা আবারও জোরালো হয়ে উঠছে, যদি সোনালী খাতুনরা ঘরে ফেরেন, তবে কেন নয় দানিশ শেখ, কেন নয় সুইটি বিবিরা? এক যাত্রায় পৃথক ফল কি হতে পারে? দক্ষিণবঙ্গের প্রাকৃতিক স্তম্ভের অন্যতম হল পুরুলিয়ার পাহাড় এবং জঙ্গল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বেরোতে। অভিযোগ, এই পাহাড়ই কেটে সাফ করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। পাহাড় কাটা হচ্ছে অবৈধভাবে।
বলছেন এখানকার বাসিন্দারা, কি বলছেন নেতারা, কি বলছেন 2026-এর বিধানসভা ভোটের প্রার্থীরা, দেখাবো নিউজ 18 বাংলার আজকের হটস্পট পুরুলিয়াতে। পুরুলিয়ার পশ্চিম বেরোর এই পাহাড়ে আমি চলে এসেছি, দেখাবো ঠিক কিভাবে কাজ চলছে। আসুন। পুরুলিয়ার বেরো পাহাড়, আর বেরো পাহাড়ে 24 ঘন্টা কাজ চলছে এবং কাজ চলার পর ঠিক এই রকম গ্রানাইট পাথর বের করা হচ্ছে, যে পাথরের ওপর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। যেখানে পাথর কাটা হচ্ছে সেই পাথর কাটার জায়গা থেকে বেরোলেই ঠিক এই পাড়াটা, প্রচুর মানুষজন থাকেন এখানে, কিন্তু এই মানুষজনরাই অভিযোগ করছেন। কি অভিযোগ করছেন সেটাই শোনাবো আপনাদের। আপনি এখানেরই বাসিন্দা? এখানকারই? এই যে এখানে পাহাড় কাটা হচ্ছে জানেন তো? হ্যাঁ, 2017 সাল থেকে। যখন পাহাড় কাটা হয় তখন আমরা ওটা বন্ধ করেছিলাম। বন্ধ করার জন্য আমরা মিছিল টিছিল হ্যানত্যান করেছিলাম, কিন্তু যে নির্মমভাবে কাটা হয়েছে তাতে আমাদের এখানের পরিবেশটি একবারেই নষ্ট হয়ে গেছে আর কি। কারণ আমাদের পুরুলিয়া ধরুন পাহাড়েই তো সম্পদ, আর জীবজন্তু নিয়ে বাদেই আমাদের থাকা। শুধু পৃথিবীতে শুধু মানুষ থাকলে তার হবে কি নেই, বাকি যে সমস্ত জীবজন্তুগুলো আছে তাদেরকেও তো বাঁচতে হবে। আমাদের এখানে যে পিকনিক স্পটটা, সৌন্দর্যটা, সেটা শুদ্ধ নষ্ট করে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে পাথর কাটাটা বন্ধ হোক, ওইটাই আমরা চাইছি। আর আগে যেমন মাউন্টেনিং দেখতাম করতো, খুবই কম, 2-1টা টিম আছে আর আছে। এই পাহাড়টা তো দেখেছেন আপনি? হ্যাঁ, ছোট থেকে দেখে এসেছেন? ছোট থেকে দেখে আসছি। আর এখন পাহাড়ের রূপ বদলে গেছে? অনেক সম্পূর্ণ বদলে যাচ্ছে আর কি। বদলে যাচ্ছে, হ্যাঁ। ওই ঐতিহ্যটা নষ্ট হইতে বসেছে। এই যে পাথর কাটা চলছে, হয়তো করণীয় কিছু আমাদের এলাকার মানুষের হচ্ছে না, কিছু করণীয়। এমনি মৌখিক চেষ্টা করছে, মৌখিক তার কিছু কাজ হচ্ছে না। কি চাইছেন? যাতে বন্ধ, যাতে পাথর কাটাটা বন্ধ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পুরুলিয়ার উন্নয়ন অন্যতম প্রধান লক্ষ্য। রঘুনাথপুরে আপনারা তো বিরাট জিনিস পাচ্ছেন। এই রঘুনাথপুরে আমি নাম দিয়েছি জঙ্গল সুন্দরী। 72,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এবং 1.5 লক্ষ কর্মসংস্থান হবে। পুরুলিয়ায় শিল্প হয়েছে, এখানে প্রচুর মানুষ কাজ করছেন এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা অন্যতম বড় একটা ইন্ডাস্ট্রিয়াল, সেখানে কাজ হচ্ছে, শিফটে মানুষজন আসছে। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে শাসক এবং বিরোধী, তৃণমূল এবং বিজেপি কিভাবে দেখছে, কি বক্তব্য তাদের, কতটা কর্মসংস্থান হলো পুরুলিয়ায়, জানার চেষ্টা করব আজকের হটস্পটে। এই বিধানসভা ভোটে যিনি বিজেপি প্রার্থী মামনি বাউরি, তিনি এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন একবার জানার চেষ্টা করি। মামনি বাউরি আমার সঙ্গে রয়েছেন। পাহাড়, নমস্কার, পাহাড় কেটে ফেলা হচ্ছে এবং বেআইনিভাবে কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পুরুলিয়ার মানুষজন। আপনি এবছর 2026-এর প্রার্থী, কিভাবে দেখছেন? এখানে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ীরা পাথর কেটে পাহাড় থেকে নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। এখানে পুরুলিয়ার মানুষ বঞ্চিত হচ্ছে এবং পুরুলিয়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আজকে পুরুলিয়ার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এখানে হয়েছিল,
শিক্ষিত যুব যুবতীদের জন্য কর্মসংস্থানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আপনারা দেখুন আজকে পুরুলিয়ার শিক্ষিত যুব যুবতীদের জন্য কোনো এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। রঘুনাথপুর বিধানসভা, এটা তো আপনাদের ক্যান্ডিডেটই জয়ী ছিল, আপনাদেরই বিধায়ক। তো বিধায়ক জয়ী থাকলে হবে দিদি, আপনিই বলুন। আজকে বিজেপির বিধায়কদের কেন তো কোনো কাজ করতে দেননি। আসলে যদি বিজেপি কাজ করে মানুষের জন্য তাহলে বিজেপির নাম হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য বিজেপির এমএলএদেরকেও বঞ্চিত রেখেছিল, যাতে না সাধারণ মানুষের কাজ করতে না পারে। প্রথমে জানতে চাইবো যে এই যে বেআইনিভাবে পাথর কাটা হচ্ছে, কারা কাটছেন? প্রথম কথা তো বেআইনিভাবে কোথাও পাথর কাটা হচ্ছে না। এখানে 2021-এ এই বিধানসভা থেকে, রঘুনাথপুর বিধানসভা থেকে বিবেকানন্দ বাউরি মহাশয় এখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় গেছিলেন। আজকে 2026, যদি এখানে পাহাড়ে অবৈধভাবে পাহাড় কাটানো হচ্ছে, তাহলে 2021 থেকে 2026 পর্যন্ত বিজেপির বিধায়ক বিবেকানন্দ বাউরি কি শীত ঘুম ঘুমোচ্ছিলেন? মানুষের ভোট নিয়ে কি তাহলে তিনি কলকাতাতে শুয়ে থাকতেন? ভোট পেরিয়ে গেলে তোমরা নিজেরা ঘুমাও, এবং ভোট যখন আসে তখন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার চেষ্টা করো। অল্প পরিমাণে যেখান থেকে মাইন্সটা তোলানোর ব্যবস্থা করছে, সেই অল্প পরিমাণে কিন্তু যেখানটাতে পারমিশন, আমাদের লিগেলভাবে যেটা পারমিশন রয়েছে, সেই পারমিশন মতোই কিন্তু তারা কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যেটা বলেন আমাদের নেত্রী, ভাবনা চিন্তা করে বলেন এবং যেটা বলেন সেটা বাস্তবে রূপ দেন। 21-এর পরে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিয়াল এসছে, এখানে ছোট ছোট শিল্প এসেছে। শ্যাম স্টিল থেকে শুরু করে নতুন একটা সাবকাম্বারি গ্রুপের একটা নতুন আবার কারখানা হয়েছে, আবার নতুন করে এখানে রেশমি আসছে, আমাদের ক্যাপ্টেন আসছে। জঙ্গলমহল হাসছে, সত্যি জঙ্গলমহল হাসছে। নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী আজ দিনভর ঘুরলাম পুরুলিয়ার রঘুনাথপুরে, দেখালাম কিভাবে পাহাড় কাটা হচ্ছে। এই পাহাড় কাটার যে সমস্যা, এই যে ইস্যু কি 26-এর ভোট বাক্সে প্রভাব ফেলবে? অবশ্যই দেখা যাবে সেটা 4 মে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন হটস্পট।